সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আনা মোহাম্মদ জুলফিকার, প্রভাষক সমাজবিজ্ঞান, মমতা ডিগ্রি কলেজ। আজকে একাদশ শ্রেণীর ক্লাস নম্বর হচ্ছে 3, অধ্যায় 5। আজকে ক্লাসের আলোচ্য সূচি হলো জ্ঞাতি সম্পর্ক। জ্ঞাতি সম্পর্কটা কি? রক্তের সম্পর্ক এবং রক্তের সম্পর্কের বহির্ভূত যে সম্পর্ক সেটাকেই বলা হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। তো জ্ঞাতি সম্পর্কের ইংরেজি প্রতিশব্দ হলো কিংশিপ। কিন হলো আত্মীয় বা জ্ঞাতি, আর কিংশিপ শব্দটার মোটামুটি সামগ্রিকভাবে বোঝাচ্ছে জ্ঞাতি সম্পর্ক। জ্ঞাতি সম্পর্কের এখানটায় প্রকারভেদ আমরা আলোচনা করতে পারি। প্রকারভেদ 5 প্রকার। প্রথমে হলো রক্তের সম্পর্কের জ্ঞাতি সম্পর্ক। রক্তের সম্পর্কের জ্ঞাতি সম্পর্কটা কেমন? আমি ভূমিকায় বলছি যে রক্তের সম্পর্ক এবং রক্তের সম্পর্কের বহির্ভূত। তো রক্তের সম্পর্ক যেটা আছে, নিজ গোত্র বা নিজের আপন রক্তের সম্পর্কের যে জ্ঞাতি সম্পর্ক স্থাপন করা হয় সেটাকেই বলা হচ্ছে জ্ঞাতি সম্পর্কিত, রক্তের সম্পর্কিত জ্ঞাতি সম্পর্ক। এখানটাকে এই রক্তের সম্পর্ক জ্ঞাতি সম্পর্কে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো মাতৃসূত্রীয়, একটি হলো পিতৃসূত্রীয়। তো মাতৃসূত্রীয় জ্ঞাতি সম্পর্কটা কি? মাতৃসূত্রীয় জ্ঞাতি সম্পর্ক হলো মায়ের দিক থেকে যে সম্পর্ক স্থাপন হয়, যেমন নানি, মামা, খালা, এই সম্পর্কগুলোকেই মাতৃসূত্রীয় জ্ঞাতি সম্পর্ক বলা হয়। আর পিতৃসূত্রীয় জ্ঞাতি সম্পর্ক পিতার দিক থেকে যে সম্পর্কগুলো তৈরি হয় সেটাকে বলা হচ্ছে পিতৃসূত্রীয় জ্ঞাতি সম্পর্ক। সেটা হচ্ছে দাদি, চাচি, ফুফু, এই ধরনের সম্পর্কগুলোকেই পিতৃসূত্রীয় জ্ঞাতি সম্পর্ক মধ্যে পড়ে। এখন আসি বৈবাহিক সূত্রে জ্ঞাতি সম্পর্ক। বৈবাহিক সূত্রে জ্ঞাতি সম্পর্ক আবারও বলি, রক্তের সম্পর্ক এবং রক্তের সম্পর্কের বহির্ভূত। এটা রক্তের সম্পর্কের বাইরে একটি সম্পর্ক। বৈবাহিক বিবাহের উপর নির্ভর করে বা বিবাহের উপর যে সম্পর্কটা স্থাপন হয় তাকে বলা হচ্ছে বৈবাহিক সূত্রের জ্ঞাতি সম্পর্ক। তারপরে স্বগোত্রীয় সূচক জ্ঞাতি সম্পর্ক 3 নম্বর। স্বগোত্রীয় জ্ঞাতি সম্পর্ক বলে নিজ গোত্রের মধ্যে যে সব জ্ঞাতি সম্পর্ক স্থাপন হয় সেটাকে বলা হচ্ছে স্বগোত্রীয় জ্ঞাতি সম্পর্ক। তারপরে হলো কাল্পনিক জ্ঞাতি সম্পর্ক। এই জ্ঞাতি সম্পর্কগুলোর মাঝে অনেক কিছু সমাজের সম্পর্ক স্থাপন হয় যেগুলো রক্তের সম্পর্কও নয় এবং রক্তের সম্পর্কে বহির্ভূত যে সম্পর্কগুলো নিয়ে হয় সেটাকেই বলা হচ্ছে কাল্পনিক। সেটা আবার একটা হলো পাতানো। যেমন কিছু একটা গ্রামের মধ্যে সব মানুষই কিন্তু সম্পর্কের রক্তের বা রক্তের বাইরের মধ্যে সম্পর্ক হয় না, তার বাইরেও কিছু মানুষের ভেতর সম্পর্ক স্থাপনগুলো হয়, সেটাকেই বলা হচ্ছে একটা পাতানো। একটা হলো ধর্মীয় সূত্রে। ধর্মীয় সূত্রে যে জ্ঞাতি সম্পর্কগুলোকে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ধর্মীয় সূত্রের জ্ঞাতি সম্পর্ক। তাহলে কাল্পনিক জ্ঞাতি সম্পর্ককে আবার 2 ভাগে ভাগ করছে, সেটা হলো পাতানো, আর একটা হলো ধর্মীয় সম্পর্কিত জ্ঞাতি সম্পর্ক। তারপরে পঞ্চমটা আসি হলো প্রথাগত জ্ঞাতি সম্পর্ক। প্রথাগত জ্ঞাতি সম্পর্ক। প্রথাগতটা কি? প্রথাগত গতানুগতিক যে সম্পর্কগুলো স্থাপিত হয় তাকেই বলা হচ্ছে প্রথাগত জ্ঞাতি সম্পর্ক। একটা হলো শ্রেণী, এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো শ্রেণীমূলক, একটা হলো বর্ণনামূলক। শ্রেণীমূলক বলতে রক্তের সম্পর্কিত যে সম্পর্কগুলো এবং বৈবাহিক সম্পর্কের পূর্বে যে সম্পর্কগুলো স্থাপিত হয় সেটাকেই বলা হচ্ছে শ্রেণীমূলক। আর বর্ণনামূলকটা হলো সমাজের গতানুগতিক যে সম্পর্কগুলো স্থাপিত হয় সেটাকেই বলা হচ্ছে বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক। মোটামুটি এই হলো 5 প্রকার জ্ঞাতি সম্পর্ক। একটি হলো রক্তের সম্পর্কিত বৈবাহিক সম্পর্কিত জ্ঞাতি সম্পর্ক, স্বগোত্রীয় সূচক জ্ঞাতি সম্পর্ক, কাল্পনিক জ্ঞাতি সম্পর্ক, তারপরে হলো প্রথাগত জ্ঞাতি সম্পর্ক। এখন জ্ঞাতি সম্পর্কে সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব। সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্ক, আত্মীয় এবং জ্ঞাতি সম্পর্ক একটি সমাজে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ের উপর নির্ভর করে একটি মানুষ আরেকটি মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে। এটা সমাজে বসবাস করতে গেলে বিভিন্ন ধরনের মানুষের সাথে মানুষের সম্পর্ক স্থাপন হয়। একটি সমাজে এই ধরনের সম্পর্কগুলোকে খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক বলা যেতে পারে। এখন সমাজ জীবনে যে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব সেটা হলো একটা অর্থনৈতিক গুরুত্ব, একটি রাজনৈতিক গুরুত্ব, একটি হলো সামাজিক গুরুত্ব। 3টে কি কি?
একটি হলো অর্থনৈতিক, একটি হলো রাজনীতি, একটি হলো সামাজিক। অর্থনৈতিক গুরুত্বগুলোকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা জমি হস্তান্তর, ঋণ সংক্রান্ত, জমির উপকরণ, শ্রমিক। তো জমি হস্তান্তর, মানুষ জমি লেনদেনের ক্ষেত্রে, জমি লেনদেন অমুক তমুকের ক্ষেত্রে প্রথমত মানুষের নিজ গোত্র বা নিজ গোষ্ঠীর মানুষের কাছে প্রথমে জিজ্ঞাসা করে জমিটা সে নিবে কিনা বা কী করবে, তার উপরে নির্ভর করে তখন মানুষের একটি মানে জমির যে লেনদেন সেটা স্থাপিত হয়। তারপরে ঋণ সংক্রান্ত বিষয়, মানুষের তার নিজের মানুষের কাছে জাস্ট মানুষ সমস্যার কথা বলে এবং সেখান থেকে ঋণের যদি প্রয়োজন হয় তা মানুষ ঋণ গ্রহণ করে। কৃষি উপকরণের ক্ষেত্রেও তাই। একটা মানুষের সব কিছু সাফিসিয়েন্ট থাকবে এমন নয়, অনেক কিছুরই ল্যাক থাকে একটা মানুষের জীবনে। তখন যখন যেটা প্রয়োজন হয় তখন সে দ্রুত কোনো জ্ঞাতি সম্পর্কে জ্ঞাতির কাছে গিয়ে সাহায্যে আবেদন করে। তারপর শ্রমিক, নিজের ধরনের নিজ গোত্রের যে শ্রমিকগুলো আছে সেগুলোকে যদি থাকে সেই মানুষগুলোকে তারা যখন কাজে ইন্ট্রোডিউস করে সেই জিনিসটাকে বলা হচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে একটি গ্রামীণ সমাজে যদি আমরা জ্ঞাতি সম্পর্কে দিই, রাজনৈতিক দিকটা খুবই ইম্পর্টেন্ট। না বলা যেতে পারে রাজনৈতিক গুরুত্বটা যেমন একটা গোষ্ঠীগত একটি গুরুত্ব, একটি যে গ্রামের যে গোষ্ঠী যত বড় তার সেই সমাজের আধিপত্যটা তত বেশি থাকে। এটা রাজনৈতিক দিক দিয়ে। বা মেম্বার, চেয়ারম্যান যে যখন নির্বাচনে যায় বা নির্বাচিত হতে যায় দেখা যাবে সবারই মোটামুটি জ্ঞাতি সম্পর্ক অনেক বড়। এই সাথে তারা এই জিনিসগুলোকে দ্রুত গ্রহণ করতে পারে বা অ্যাবজর্ব করতে পারে। সামাজিক, ধর্মীয় এবং সামাজিক বিষয়ে আছে, ধর্মীয় দিক আছে, সামাজিক দিক আছে। এইগুলোর দিকে সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং জ্ঞাতি সম্পর্ক আমাদের সমাজবিজ্ঞান আলোচ্য বিষয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা পরীক্ষার এইখান থেকে পরীক্ষা আসার মতো একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস। এখন আসা যাক জ্ঞাতি সম্পর্ক সম্পর্কিত তত্ত্ব। জ্ঞাতি সম্পর্কিত তত্ত্ব এখানে আমাদের সমাজবিজ্ঞানের দুইজন মতামত দিছে। একজন হলো লুইস হেনরি মর্গান, দুই নম্বরে দিছে ওয়েস্টারমার্ক। এনারা দুইজন সমাজবিজ্ঞানে জ্ঞাতি সম্পর্কের তত্ত্ব প্রদান করেছেন। তো এখানে লুইস হেনরি মর্গানের জ্ঞাতি সম্পর্কের তত্ত্বটা একটি আলোচনা করি। এনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হল দ্য অ্যানসেন্ট সোসাইটি। এই বইয়ে ইনি জ্ঞাতি সম্পর্কের বিষয়ে আলোচনা করছে। আর পূর্ব ক্লাসেই আমি আলোচনা করছি পরিবার সম্পর্কে অ্যানসেন্ট সোসাইটির, সেই জায়গায় উনি জ্ঞাতি সম্পর্কেরও আলোচনা করছে। এখানটায় উনি জ্ঞাতি সম্পর্ককে দুই ভাগে ভাগ করছে। এক হলো শ্রেণীমূলক, দুই হলো বর্ণনামূলক। শ্রেণীমূলক, একটা হলো বর্ণনামূলক। শ্রেণীমূলকেই এর আগে আমি আলোচনা করছি। শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্কটা কি, যেটা বলা হচ্ছে যে রক্তের সম্পর্কের পূর্বে বা বৈবাহিক সম্পর্কের পূর্বেই যে সম্পর্কগুলো মানুষের মধ্যে হয়ে থাকে সেটাকে উনি শ্রেণীমূলক বলছে। আবার বর্ণনামূলক বলছে যে শ্রেণীমূলকের বাইরে সে গতানুগতিক যে সম্পর্কগুলোকেই বলা হচ্ছে সেটাকেই লুইস হেনরি মর্গান বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কের কথা বলছে। মোটামুটি এই দুই প্রকারেই উনি জ্ঞাতি সম্পর্কে আলোচনা করছিল। এবার আসা যাক ওয়েস্টারমার্ক সম্পর্কে। ওয়েস্টারমার্ক
জ্ঞাতি সম্পর্কের তত্ত্ব, তো স্টারমার্কেরও জ্ঞাতি সম্পর্কে তার উল্লেখযোগ্য বই দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ, খুব গুরুত্বপূর্ণ বই দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ। এই বইটার নাম অনেক সময় পরীক্ষায় আসে। তো প্রিয় শিক্ষার্থী, এই বইগুলোর নাম মনে রাখবেন, অ্যানসিয়েন্ট সোসাইটি, দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ। এই দুইটা বইয়ের যে কোনো গতানুগতিক যে পরীক্ষাগুলো এর পূর্বে যে পরীক্ষাগুলো হয়েছিল মোটামুটি এই বইগুলোর নাম ঘুরায় ফেরায় আসে আর কি। ওয়েস্টারমার্কের জ্ঞাতি সম্পর্কের বিষয়ে আলোচনা করছিল যে কি বলছে এখানটা হলো মানুষ, উনি উদাহরণস্বরূপ দেখাইছে যে সমাজের বাইরে কেউই নাই, জ্ঞাতি সম্পর্কের বাইরে কেউ নেই। উনি দেখাইছে এই জায়গায় যে পাখি উড়ে সে জায়গায় দলবদ্ধভাবে ওড়ে। আবার সমাজে যখন মানুষ বসবাস করে সেখানটায় মানুষ দলবদ্ধভাবেই বসবাস করে। নিশ্চয়ই পাখি যেহেতু উড়ে সে যে দলবদ্ধভাবে, সে জায়গায় তাদের একটি জ্ঞাতি সম্পর্ক সম্বোধন থাকে, কোন ধরনের যুদ্ধ দ্বন্দ্ব নাই সেখানটায়, কিন্তু একসঙ্গেই মানুষের পাখিরা বিচরণ করতেছে। আবার মানুষের ক্ষেত্রেও তাই, মানুষের এক জায়গায় অবস্থান করতেছে এবং নিজেদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করতেছে। ওয়েস্টার্নার এটাকেই জ্ঞাতি সম্পর্কের তত্ত্ব দিয়ে আছে। তো প্রিয় শিক্ষার্থী, আলোচনা এতটুকুই থাকলো। আর কিংশিপের এই অধ্যায় থেকে কিংশিপ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আশা করি যে তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবে এবং এখান থেকে বই থেকে অন্য অন্য বিষয়গুলো করবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসেই অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে দেখা হবে। ভালো থাকো।